সবার জীবনেই জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি, সে এই তিক্ত অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। সো আমরা কথা না বাড়িয়ে প্রথম ঘটনায় চলে যাই। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আমাদের এলাকারই এক ছোটো ভাইয়ের মুখ থেকে শোনা। ঘটনাটি তার সাথেই ঘটেছিল। তো তিনি যেভাবে বলেছেন সেভাবেই বলছি। তো মাহফুজ ভাই, আপনারা জানেন যে সচরাচর শীতকালে জালসা বা ওয়াজ মাহফিলের প্রকোপটা একটু বেশি থাকে। তো যখন ঘটনাটি ঘটে তখন শীতকাল ছিল। তো আমাদের পাশের গ্রামেই একটা ওয়াজ মাহফিল হচ্ছিল। তো আমরা সবাই বন্ধুরা মিলে একটা ডিসিশন নিলাম যে আমরা ওয়াজ মাহফিল নিয়ে যাব। সচরাচর আমাদের এলাকায় বা পাশের এলাকায় যত ওয়াজ মাহফিল হতো আমরা সবাই একসাথে, আমরা বন্ধুরা মিলে সবাই যেতাম আর কি। তো আমাদের পাশের গ্রামে যে জালসাটা হচ্ছিল, ওই জালসাটায় যেতে গেলে যে রোডটা ছিল, ওই রোডটায় সচরাচর ওইরকম আর গাড়ি চলতো না আর কি। সবাই পায়ে হেঁটেই যাতায়াত করতো। তো আমাদের এলাকা থেকে যেখানে জালসা হচ্ছিল ওইখানে যেতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। তো আমরা সবাই ডিসিশন নিলাম যে পায়ে হেঁটে এত দূর যাওয়া বাদ দিয়ে আমাদের যে একটা মাঠ ছিল, ওই মাঠ দিয়ে ওই জালসায় যাওয়া যেত। তো জালসায় যাওয়ার যে মেন রোড ছিল, ওই রোড দিয়ে যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। আর মাঠ দিয়ে যেতে 30 থেকে 45 মিনিট সময় লাগতো। তখন আমরা বন্ধুরা মিলে চিন্তা করলাম, এত সময় লস করা বাদ দিয়ে আমরা মাঠ দিয়ে যাবো আর কি। এরপর আমরা সবাই মিলে মাঠ দিয়ে জালসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বলে রাখা ভালো মাহফুজ ভাই, যে তখন ধান লাগানোর সিজন ছিল, এই জন্য সারা মাঠেই ধান লাগানো ছিল আর কি। তো মাঠের ভিতর দিয়ে যাওয়ার যে রোডটা ছিল, সেই রোডটা ছিল আসলে সরু একটা কেলান। আর সাধারণত শীতকাল হওয়ার কারণে ঘন কুয়াশার হওয়ার জন্য সামনে পরিষ্কারভাবে তেমন কিছু দেখা যাচ্ছিল না। মানে 5-6 হাত সামনের কোনো কিছুই ওইরকমভাবে দেখা যাচ্ছিল না। তো আমরা পাশের গ্রামে যাওয়ার জন্য শর্টকাটে এই রাস্তা দিয়েই আমরা চলাফেরা করি। তো এই রাস্তা দিয়ে চলাফেরায় আমাদের তেমন কোনো অসুবিধা না হওয়ার কারণে আমরা এই রাস্তাটাই ব্যবহার করি। তো মাহফুজ ভাই, বলে রাখা ভালো যে আমরা যে মাঠের ভেতর দিয়ে যে আমাদের রাস্তা, সেটা যাতায়াতের রাস্তার মাঝখানে একটা মাটির ডিপলি, আর পাশে একটা পরিত্যক্ত ডিপ কল আছে। মাটির ডিপলিটি পার হতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো আমরা মাটির ডিপলিটি যখন পার হচ্ছিলাম, তখন আমরা ঘুরে ফিরে কেমন যেন ওই মাটির ডিপলির চারপাশ দিয়েই ঘুরতেছিলাম অনেকক্ষণ ধরে। তো একটা সময় লক্ষ্য করলাম আমরা যে এরকম ঘুরতে ঘুরতে পাশে যে পরিত্যক্ত একটা ডিপ কল ছিল, সেটাকে আমাদের গ্রামের ভাষায় সবাই কানাডি বলে, আমরা ওইখানে পৌঁছে যাই। তো মাহফুজ ভাই, বলে রাখি যে আমাদের গ্রামের ভাষায় যে কানাডিপটি বলে, ওই কানাডিপটিতে সচরাচর দিনের বেলায় মানে মানুষজন এরকম যেত না, মানে একটা ভয়ঙ্কর একটা জায়গা হিসাবে সবাই জানতো, এবং রাতের বেলা যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো আমাদের মাঝে একজন লক্ষ্য করলো যে ওই যে পরিত্যক্ত ডিপ কল, ওই ডিপ কলের দেখি যে আগুন জ্বলতেছে। তো এই বিষয়টি লক্ষ্য করে আমরা সবাই তখন ভয় পেয়ে যাই। এরপর আমাদের একজন বন্ধু মাদ্রাসায় পড়াশোনা করতো। সে হাদিস কালাম এবং দোয়া দরুদ ভালো জানতো। এরপর সে আয়াতুল কুরসি পড়া শুরু করে। তো আয়াতুল কুরসি পড়তে পড়তে আমরা সামনের দিকে হাঁটা শুরু করি। তো হাঁটা শুরু করার ফলে আমাদের সাথে যে ঘটনাটি ঘটছিল, যে আমরা যে গোলকদাদার ভিতরে পড়ে গেছিলাম, এই গোলকদাদা থেকে বেরিয়ে আমাদের পাশের গ্রামে যে জালসা হচ্ছিল, সেই জালসায় আমরা পৌঁছে যাই। তখন আমরা লক্ষ্য করলাম যে জালসায় তেমন কোনো মানুষজন নেই, এবং আছে যারা প্যান্ডেলের কাজকাম করে, তারা প্যান্ডেলকে গোছানোর কাজকাম করতেছে। তখন লক্ষ্য করলাম যে দোকানদাররা সব নিজেদের সামগ্রী গুছিয়ে মানে বাসার দিকে রওনা দিচ্ছে। আর পাশে দেখলাম যে একটি দোকান খোলা। তো আমরা সবাই সেই দোকানের সামনে গেলাম, যে দেখলাম যে সেই দোকানটা আসলে ভাজা পোড়ার দোকান। তো আমরা বন্ধুরা মিলে সবাই তখন সেই দোকান থেকে ভাজা পোড়া খেলাম, এবং দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এরা সবাই চলে যাচ্ছে কেন, আর জালসায় তেমন কোনো মানুষজন নেই কেন? তখন দোকানদার আমাদেরকে বললো যে জালসা তো এখন শেষ হয়ে গেছে, এই জন্য সবাই যে যার সব জিনিসপাতি গুছিয়ে বাসায় চলে যাচ্ছে। তখন আমরা বললাম কি, এত তাড়াতাড়ি জালসা শেষ? আমরা তো একটু আগেই জালসা আসার জন্য বের হলাম, এত তাড়াতাড়ি জালসা শেষ হয়ে যাবে কেন? তখন আমার এক ফ্রেন্ড নিজের ঘড়ির দিকে লক্ষ্য করলো, দেখলো যে এখন 2টা বাজে।
তখন আমরা আশ্চর্য হয়ে গেলাম, কি আমাদের তো এত সময় লাগার কথা না, আমরা কোথায় ছিলাম, এতক্ষণ কি করলাম? যে জন্য রাস্তা দিয়ে আসলে অনেক বেশি সময় লাগবে, এজন্য আমরা মাঠ দিয়ে আসলাম, তবু এত সময় লাগলো। এটা ভেবে আমরা অনেক বিস্মিত হলাম। এরপর আমরা বন্ধুরা মিলে ভাজা পোড়া খাওয়া শেষ করে জালসা থেকে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যেহেতু মাঠ দিয়ে আসার সময় আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে গেল এবং আসার পরে যে ঘটনাগুলো ঘটলো, এই জন্য আমরা মাঠ দিয়ে না গিয়ে রাস্তা দিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর রাস্তা দিয়ে আসার সময় আমাদের সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। সামনে একটা বাঁশের জোর, তো বাঁশের জোরটা পার দিলে আমাদের গ্রাম। আমরা যখন বাঁশের জোরের মাঝখানে, তখন আমার এক বন্ধু সে বলে ওঠে, তার নাম হচ্ছে শাহেদ, যে কে কোথায় আছিস, আমার সামনে আয়। আমি কোনো ভূত বা এগুলো কোনো কিছু ভয় পাই না বা বিশ্বাস করি না। তারপরে আমরা যা দেখলাম মাহফুজ ভাই, বাঁশের জোরে মনে হচ্ছে কে যেন বাঁশগুলোকে ধরে ধরে এমন জোরে জোরে ঝাঁকাচ্ছে এবং অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। এটা দেখে আমরা অনেক ভয় পাই। ভয় পেয়ে আমরা একটা দৌড় দিয়ে আমরা যে যার মতো বাসায় চলে আসি। ওই দিন আমরা বাসায় যাওয়ার পর তেমনভাবে আর ঘুম হলো না, ভয়ে ভয়ে রাতটা কেটে গেল। তো বলে রাখি মাহফুজ ভাই, আমার যে বন্ধু বাসের জোরের সামনে দাঁড়িয়ে বলছিল যে আমি ভূত মতো এরকম কিছু ভয় পাই না, কি আছিস সামনে আয়, ওই বন্ধুর নাম হচ্ছে শাহেদ। তো শাহেদ আর একটা বন্ধু, তার নাম হচ্ছে রোমন। ওরা দুইজন মাছ মারা বলতে খুব একটা আসক্ত ছিল। তো তারা প্রত্যেক দিন রাত 10টার দিকে বা 10:30টার দিকে কোচ ট্যাটা এগুলো নিয়ে, লাইট নিয়ে তারা হচ্ছে বিলের যে মাছগুলো আছে ওইগুলো মারতে যেত। তো রোমন শাহেদকে প্রত্যেক দিন মাছ মারার জন্য ডেকে নিয়ে যেত। তো প্রত্যেক দিনের মতো সেই দিনও রোমন শাহেদকে ডাকে মাছ মারার জন্য। তো তারা দুজন এক পর্যায়ে বিলের মাঝখানে চলে যায়। মাঝখানে যে তারা হচ্ছে কুচ বা ট্যাটা দিয়ে মাছ মারা শুরু করে। তো অন্য সকল দিনের চেয়ে শাহেদ সেই দিন একটু বেশি মাছ পাচ্ছিল। সে একটা একটা করে মাছ মারতেছিল এবং পাশে যে রোমন, সে হচ্ছে মাছ ধরে রাখতেছিল একটা পাত্রে। শাহেদ একটা একটা করে মাছ মারতেছিল, ওইটা ধরে হচ্ছে রোমনের পাত্রে রাখতেছিল। তো আর সব দিনের চেয়ে শাহেদ একটু বেশি মাছ পাচ্ছিল। তো শাহেদ একটা সময় চিন্তা করে যে আজ যে পরিমাণের মাছ পাচ্ছি, তাতে তো পাত্রটি ভরে যাওয়ার কথা। এটা চিন্তা করে শাহেদ যখন পাত্রটির দিকে তাকায়, তখন সে লক্ষ্য করলো যে যে সে যে পরিমাণ আশা করেছিল ওই পরিমাণে মাছ নেই, তার চেয়ে অনেক কম। এরপর শাহেদ যখন আর একটা মাছ পেয়ে যখন পাত্রে রাখতে যাবে, তখন শাহেদ যেটা দেখে, সেটা দেখার জন্য শাহেদ মোটেও প্রস্তুত ছিল না। শাহেদ দেখে যে রোমন কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এরপর এটা দেখে শাহেদ যখনই চিৎকার করতে যাবে, তখনই রোমন বলে ওঠে যে এখন চিৎকার করে কোনো লাভ নাই, চিৎকার করার কোনো চেষ্টা করিস না। আমি যতক্ষণ না মাছ ধরতে নিষেধ করব, ততক্ষণ তুই মাছ ধরতে থাকবি, মোটেও চিৎকার করার চেষ্টা করবি না। এরপর শাহেদ যখনই চিৎকার করতে যাবে, তখন রোমন এগিয়ে এসে তার গালে একটা চর বসিয়ে দেয় এবং শাহেদ সেখানে জ্ঞান হারায়। এরপর শাহেদের যখন জ্ঞান ফেরে, সে দেখতে পায় যে নিজের বাসার ভিতরে। তখন শাহেদ দেখে যে তার পরিবারের সবাই তার চারদিকে দাঁড়িয়ে আছে। এরপর শাহেদ তার বাসার সবাইকে বলে যে আমি এখানে শুয়ে আছি কেন। তখন শাহেদের আব্বু বলে যে ফজরের নামাজ পড়ে আমাদের পাশের বাসার একজন যখন বিলের ভিতরে মাছ ধরতে গেছে, তখন গিয়ে দেখে যে তুই এই অবস্থায় পড়ে আছিস, তখন সে তোকে বাসায় নিয়ে আসে। এরপর শাহেদ ওর বাবাকে তার সাথে রাতে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো সমস্ত ঘটনাগুলো খুলে বলে, যে আমাকে রোমন রাত্রে 10টার দিকে বাসায় এসে ডাকলো এবং আমরা দুজন মাছ মারতে চলে গেলাম। এক পর্যায়ে আমি মাছ মারতে মারতে পাতের দিকে লক্ষ্য করে দেখি যে আমি যে পরিমাণে মাছ ধরেছি ওই পরিমাণে মাছ নেই। তারপরে একটা মাছ ধরে যখনই রাখতে যাব, তখনই দেখি যে রোমন কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনা দেখে আমি তখন অবাক হয়ে যাই এবং রোমন আমার দিকে তাকিয়ে বলে যে চিৎকার করার কোনো চেষ্টা করবি না। আমি যখনই চিৎকার করতে যাব, তখনই রোমন আমার গালে একটা চর বসিয়ে দেয়। এরপরে আমার আর কিছু মনে নেই। এরপর শাহেদের বাবা মা এই সমস্ত ঘটনা শুনে পাশে গ্রামের একজন বড় কবিরাজের কাছে শাহেদকে নিয়ে যায় এবং সমস্ত ঘটনাগুলো খুলে পড়ে। তখন কবিরাজ শাহেদের বাবা মাকে বলে যে ওই দিন যে তারা জালসা যাওয়ার পথে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটে, এটা ওই যে পাশে যে কানাডিপ বা ডিপটিকল ছিল, ওইখানে থাকা জিনগুলো তাদের সাথে মজা নেওয়ার জন্য এরকম করে থাকে। এরপর তারা জালসা থেকে ফেরার পথে যে বাসের ঝাড়ে শাহেদ একটা চ্যালেঞ্জ করে বসে, এখন কি আসিস সামনে আয়, আমি ভূত জিন এগুলো কোনো কিছুই ভয় পাই না। এরপর সেই জিনগুলো এটা শুনে
শাহেদের উপরে অনেক ক্ষিপ্ত হয়। ক্ষিপ্ত হয়েই শাহেদের সাথে এই ঘটনাগুলো ঘটে। তখন কবিরাজ বলে যে চিন্তার কোনো কারণ নেই, আমি শাহেদকে চিকিৎসা করে দিচ্ছি, আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। এবং দেখবেন যে শাহেদ যেন রাত বেরাত বাইরে কোনো আড্ডা না দেয় বা রাত বেরাত বেশি রাত বাইরে না থাকে এবং নামাজ কালাম শুরু করে, আশা করি আর কিছু হবে না। তারপরে কবিরাজ চিকিৎসা করে দেওয়ার পর থেকে আর কোনো আমাদের সাথে এরকম আর কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমাদের ঘটনা। তো মাহফুজ ভাই, ঘটনাটাই যদি ভালো লাগে পড়ে শোনাবেন, আর আমার বলার মধ্যে বা কোনো ভুল ত্রুটি থাকলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আজকের ঘটনা। সবাইকে ধন্যবাদ। এরপর আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। তো আমরা মোহাম্মদ নয়নের কাছ থেকে ঘটনাটি শুনে আসবো। ধন্যবাদ মাহফুজ ভাই আপনাকে আমাকে এই ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই ঘটনাটি ঘটেছিল আমার ছোটো মামার সাথে। তো আমার ছোটো মামার ভাষায় আমি নিজেই বলতেছি। সালটা ছিল 2010 সাল। তখন আমার মামা কলেজে পড়তো। তো কলেজে পড়ার পর প্রতি বছর কলেজ থেকে শিক্ষা সফরে যাওয়ার জন্য একটা আনুষ্ঠানিকভাবে এক আয়োজন করা হয়। তো স্বাভাবিকভাবে সে বছরও সেই প্ল্যানটা করা হলো। তো পরের দিন তারা বিকেলের দিকে রওনা দিল। বলে রাখা ভালো, শিক্ষা সফরটা ছিল বান্দরবন উদ্দেশ্যে। তো তারা বিকেলের দিকে রওনা দিল। তো তারা সারা রাত জার্নি করলো। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়, কারণ রাস্তায় অনেকটা জ্যাম ছিল এই জন্য। তো তারা সকালে ব্রেকফাস্টটা করে, বলে রাখা ভালো যে স্যাররা আগে থেকে একটা হোস্টেল বুক করে রেখেছিল। হোস্টেলটা ছিল শহরের মধ্যে। তো ব্রেকফাস্ট করার পর সবাই শহর থেকে 2 কিলোমিটার ভিতরে একটা পার্ক ছিল, সেখানে যায়। তো পার্কের মধ্যে অনেক ঘোরাঘুরি করার জায়গা ছিল। পার্কটা এমন ছিল যে স্বাভাবিক পার্কের মতো না। বান্দরবনের পার্কগুলো ছিল অনেক বড় বড়, মানে পার্কের ভিতরে অনেক বড় স্পেস জায়গা থাকতো আর কি। তো সবাই যার যার মতো ঘুরতে লাগলো, ঘোরাফেরা করতেছিল। তো স্যার বলে দিল যে কেউ আলাদা হবে না, সবাই একসাথে ঘুরবে আর কি। জায়গাটাও অচেনা জায়গা ছিল এই জন্য। তো স্যারের কথা মতো সবাই ঘুরতে লাগলো, সব কিছু দেখতে লাগলো। দেখার পর আমি আমার একটা বন্ধুকে বললাম কি যে চল আমরা একটু দূর থেকে গিয়ে ঘুরে আসি, একটু ফাঁকে গিয়ে ঘুরে আসি, দেখ চল। তো আমার বন্ধু আমাকে বলল কি যে স্যার বলল যে একা একা না যাইতে। তো আমি বললাম কি যে স্যার তো জানবে না, চল গিয়ে ঘুরে আসি। এখন তো সবাই সবার মতো ঘুরতেছে, তেমন কোনো সমস্যা হবে না আর কি। তো আমার বন্ধু বলল কি যে চল ঠিক আছে, চল যাওয়া যায়। তো আমরা একটু দূরে গেলাম। যাওয়ার পর একটা পাহাড়ের মতন উঁচু জায়গা, পাহাড়ের মতো উঁচু জায়গা। তো আমরা সেই পাহাড়ের উপরটাতে উঠতে চাইলাম। আমি বললাম কি যে চল পাহাড়ের উপরটাতে উঠি, ওই উঁচু জায়গাতে উঠি। আর বন্ধু বললো কি যে ওইখানে ওঠা ঠিক হবে না। তো আমি বললাম চল ওইখানটাতে উঠি, ওইখানটাতে উঠলে আশেপাশে সব কিছুই ভালোভাবে দেখা যাবে আর কি। তো এইভাবে বলতে বলতে আমার বন্ধুকে মানে রাজি করালাম। বন্ধু বললো আচ্ছা ঠিক আছে চল। তো আমরা সেই উঁচু জায়গাতে উঠলাম। ওঠার পর ভিউটা অনেক সুন্দর ছিল, আশেপাশে সব কিছু দেখা যাচ্ছিল ঠিকভাবে। আমি লক্ষ্য করলাম যে দূরে কোথাও একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে আর কি, ঘর দেখা যাচ্ছে। পরিত্যক্ত বললেই চলে, মানুষজন থাকে না বললেই চলে, যেরকমটা দেখতেছিলাম দূর থেকে। তো আমি আমার বন্ধুকে বললাম কি যে ওই বাড়িটা দেখতেছিস, ওই বাড়ির দিকে যাবে নাকি? তো আমার বন্ধু বললো কি যে না, যাওয়া ঠিক হবে না, কারণ ওই জায়গাটা একটু দূরে আর কি। এই জন্য আমার বন্ধু যাইতে রাজি হচ্ছিল না। তো আমি বললাম কি যে এত দূর যখন আসলামই, এর উপর উঠলাম, ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, এই জায়গাতে গেলেও কিছু হবে না, চল যাই ঘুরে আসি, দেখে আসি, জায়গাটা অনেক সুন্দর। তো এইভাবে করতে করতে অনেক জোর করে আমার বন্ধুকে নিয়ে গেলাম। যাওয়ার পর দেখলাম কি যে বাড়িটা আশেপাশে মানে একটু জঙ্গলের মতোই আর কি, জঙ্গলে ঘেরা বাড়িটা। মানে অনেক দিন আগে এই বাড়িতে কেউ থাকতো, কারা হয়তো মানে ব্যবহৃত কিছু আবাসপত্র রয়েছে, জিনিসপাতি রয়েছে, মাটির জিনিসপাতি রয়েছে, ব্যবহারযোগ্য অনেক জিনিসপাতি রয়েছে সেখানে, কিন্তু সবগুলো অকেজো আর কি। তো আমি একটু ভালোভাবে দেখার পর লক্ষ্য করলাম একটা পুতুল আছে এই একটা চৌকি কোয়ালিটি কিছু একটার উপরে। মানে আমরা বারান্দাতে যেগুলো পেয়ে রাখি, গ্রামের বারান্দাতে যেগুলো পেয়ে রাখে চৌকি কোয়ালিটি, ওইরকম চৌকির উপরে একটা পুতুল রাখা আছে আর কি, বাচ্চারা যেগুলো দিয়ে খেলে ওই রকম। কিন্তু এই পুতুলটা ছিল স্বাভাবিক পুতুলের মতো না। পুতুলটার গায়ে অনেকগুলো সুচ ফোটানো ছিল। পুতুলটা ছিল নেকড়া বলেন যেগুলা, নেকড়া, ওই নেকড়া দিয়ে বানানো। তো আমার বন্ধুকে বললাম যে দেখ পুতুলটা অনেকটা অস্বাভাবিক মতো লাগতেছে না, মানে সাধারণ পুতুল থেকে ব্যতিক্রম একটা পুতুলের মতো লাগতেছে। তো আমার বন্ধু বললো কি যে হ্যাঁ আসলেই তো। তো আমার বন্ধুকে বললাম যে চল আমরা এই পুতুলটাকে সাথে নিয়ে যাই, আমরা হোস্টেলে নিয়ে যাই। তো আমার বন্ধু বললো কি যে না, নিয়ে যাওয়া ঠিক হবে না, লাঞ্চের
আসতেছে, চল আমরা দ্রুত হোস্টেলে ফিরে যাই, না হলে স্যার অনেক টেনশন করবে, বাকি সবাই আছে ওরা চিন্তা করবে। তো এই বলে আমরা তখন হোস্টেলে ব্যাক করি। ব্যাক করার পর লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর আমরা একটু বিকেলে আবার ঘুরতে বের হলাম। ঘুরতে বের হওয়ার পর আমি আমার বন্ধুকে বললাম, ওই জায়গাটাতে গেছিলাম, চল আবার ওই জায়গাটাতে যাই, ভালোভাবে তো কোনো কিছু দেখা হলো না, চল আবার গিয়ে দেখে আসি, ঘুরে আসি। তো আমার বন্ধুকে নিয়ে সেই জায়গাতে আবার পৌঁছালাম। পৌঁছানোর পর আমার বন্ধু দেখলো কি যে সেইখানে সেই পুতুলটা আগের মতোই রয়েছে, যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে। তো আমি আমার বন্ধুকে বললাম কি যে চল পুতুলটা নিয়ে যাই, পুতুলটা ব্যতিক্রম লাগতেছে, চল বাসায় গিয়ে নিয়ে আমরা ভালোভাবে খতিয়ে দেখবো যে আসলে পুতুলটা কি, কেন এরকম। তো মাহফুজ ভাই তখন আমার মামা সেই পুতুলটা সঙ্গে নিয়ে আসে হোস্টেলে। হোস্টেলে নিয়ে আসার পর ব্যাগে রাখার পর 3 দিনের ট্যুর ছিল। 3 দিন ট্যুর দেওয়ার পর তখন তারা দুপুরের দিকে রওনা দেওয়ার পর তারা বাসায় পৌঁছাতে মাহফুজ ভাই রাত 10টা বেজে যায়, আর মামাদের বাসায় পৌঁছাতে রাত 10টা বেজে যায়। তো 10টা বাজার পর বাসায় আসার সবাই গাড়ি থেকে নেমে সবাই যে যার মতো যারকে বিদায় দিয়ে বাসায় চলে আসে। আসার পর তারা 2 বন্ধু একসাথে আসতেছিল। আসার সময় তার বন্ধুকে বলে যে বন্ধু, যে পুতুলটা নিয়ে আসছি, এই পুতুলটা কি আমার কাছে রেখে দেবো নাকি তুই নিয়ে যাবে? তো তার বন্ধু বলে কি যে না, তুই নিয়ে যা, সমস্যা নেই, কালকে আমি নেবো, সমস্যা নেই, আমি কালকে নিয়ে দেখবো। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে গেলাম। পরে নিয়ে আসার পর আমি আমার ব্যাগটাকে আমার রুমে রাখলাম। রাখার পর ফ্রেশ হয়ে আম্মু খাবার বানিয়েছে, খাবারটা খেয়ে, মানে আমার নানি খাবারটা বানাইছে, আর মামা খেয়ে শুয়ে পড়ে। তখন অনেকটা টায়ার্ড ছিল, কারণ অনেকটা পথ জার্নি করে এসেছে। জার্নি করে আসার পর তো সে শুয়ে পড়ে, অনেক টায়ার্ড ছিল জন্য শুয়ে পড়ে। তো শোয়ার সাথে সাথেই টায়ার্ড ছিল জন্য সে ঘুমিয়ে যায় আর কি। ঘুমিয়ে যাওয়ার পরে তখন রাত বাজে প্রায় 3টা হবে, 3টা নাগাদ ঠিক হঠাৎ করে জাগনা পেয়ে যায়। জাগনা পাওয়ার পর সে অনুভব করতে লাগে যে যে ব্যাগটার মধ্যে পুতুল আছে, ওই ব্যাগটা অনেক নড়াচড়া করতেছে আর কি, মানে ব্যাগের ভিতরে আর কি নড়াচড়া করতেছে কিছু একটা। তারপর আমার মামা ঘুম জড়ানো চোখে ব্যাগটাকে গিয়ে ভালোভাবে খুলে দেখলো। দেখার পর কিছু না পেয়ে ভাবলো কি যে হয়তো মনের ভুল, এইভাবে ব্যাগটা রেখে আবার শুয়ে পড়লো। তো এভাবে ঘুমিয়ে যায়। তো ঘুম ভাঙতে ভাঙতে সকাল 10টা হয়ে যায়। নানি ডাকতে আসে যে খাবার খেয়ে যা। তো মামা বললো কি যে আচ্ছা ঠিক আছে, রেখে দাও, আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। তখন আমার নানি বাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর মামা নাস্তা করে নেয় সকালের। নাস্তা করার পর পরে তার বন্ধু তাকে কল দিয়ে বলে যে কিরে, তুই ক্যাম্পাসে আসবি না? মামা বলে কি যে না, আমার ভালো লাগতেছে না, আমি আজ আসবো না। তো এই বলে মামা আবার খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর বিকেলের দিকে ওঠে। তো মামারা যে জায়গাতে আড্ডা দিত প্রতিদিনের মতো সেই জায়গাতে গেল। যাওয়ার পর তার বন্ধু আসলো। আসার পর বললো কিরে, কী অবস্থা, কেমন লাগতেছে? তো আমার মামা বললো কি যে এখন সুস্থ লাগতেছে, এখন ভালোই লাগতেছে, স্বাভাবিক লাগতেছে। তো আমার মামার বন্ধু বললো কি যে কিরে, তোর কাছে যে টাচ ছিল ওইটা কি নিয়ে আসছিস? তো মামা বললো আমি তো নিয়ে আসি নাই, ওটা আমার বাসায় আছে। তো মামার বন্ধু বললো কি আচ্ছা ঠিক আছে, তুই ভালোভাবে দেখা শেষ হলে তুই আমাকে দিয়ে দিস পুতুলটা, আমি দেখবো। তো বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আড্ডা দিয়ে আমি সন্ধ্যার পর বাসায় আসলাম। বাসায় আসার পর প্রতিদিনের মতোই আমি নাস্তা করলাম। নাস্তা করার পর আমি আবার একটু ঘুমালাম। ঘুমানোর পর আমি আবার 11টার সময় উঠে আমি আবার রাতের খাবারটা খেয়ে মানে আবার ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। তো তারপর ঘুম পাচ্ছিল, আমি আবার ঘুমাতে গেলাম। তো তখন বাজে রাত প্রায় 12:30টার দিক হবে। তারপরে যে ঘটনা ঘটেছিল মাহফুজ ভাই, ঘটনাটা মূলত এখান থেকেই শুরু, মানে ভয়াবহ যে ঘটনাগুলো এখান থেকেই শুরু। তো মাহফুজ ভাই ঘটনাটা এমন ছিল যে আমার মামা সেদিন পুতুলটা নিয়ে এসে ওই পুতুলের ভিতরে থাকা সুচগুলো সবগুলো বের করে ফেলেছিল। বের করে ফেলার পর থেকেই তার সাথে সেই রাত থেকে এই ঘটনাগুলো ঘটতে থাকে। সে স্বপ্ন দেখে যে সেই পুতুলটি যেখান থেকে নিয়ে আসছে তাকে সেইখানে ফেরত দিয়ে আসার জন্য। একটা অশরীর তাকে স্বপ্নে এসে এটা বলে। আবারও বলে যে তুই যদি এটা ফিরে না দিয়ে আসিস তাহলে তুই মারা যাবি, তোকে মেরে ফেলা হবে। তো এরকম অবাস্তব স্বপ্ন দেখার পর মাহফুজ ভাই আমার মামার ঘুমটা ভেঙে যায়। তারপর সে রাতে আর সে ভালোভাবে ঘুমাতে পারেনি। পরের দিন সকালে তার বন্ধুর কাছে সে কল দেওয়ার পরে বলে কি যে বন্ধু, তুই আমার সাথে দেখা কর, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তো এক পর্যায়ে তার বন্ধু আসার পর বলে কিরে, তুই এত তাড়াহুড়া করে আমাকে ডাকলি কেন, কোনো সমস্যা? বলে কি হ্যাঁ, এই পুতুলটা নিয়ে আসার পর থেকে আমার সাথে শুধু অবাস্তব ঘটনাগুলো ঘটতেছে। তো বলে কি আসলেই?
বলে হ্যাঁ রে, বলে তুই ধোকা দিচ্ছিস আমাকে, মানে তুই মজা করতেছিস আমার সাথে। বললো কি যে তুই এটা নিয়ে যা তাহলে। বললো আচ্ছা ঠিক আছে দে, আমি নিয়ে যাই আমার বাসাতে। তো এক পর্যায়ে সে পুতুলটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর থেকে তার সাথে ঠিক একই রকম ঘটনা ঘটতে থাকে। তাকেও সে রাতে স্বপ্ন দেখায় যে তোরা যেখান থেকে এই পুতুলটা নিয়ে এসেছিস সেইখানে আমার ফেরত দেয়া। তো তার বন্ধু ভয় পেল। ভয় পাওয়ার পর পরের দিন সকালে আবার তার বন্ধুকে ডাকলো। ডাকার পর তারপর দুজনে অনেকটাই আতঙ্কিত ছিল, মানে ভয় পেয়ে অনেকটাই আতঙ্কিত হয়ে গেল যে এটা কী হচ্ছে আমাদের সাথে, পুতুলটা নিয়ে এসে তো বিপদে পড়ে গেলাম। তো তারা সিদ্ধান্ত নিল যে একটা কবিরাজের কাছে যাবে, ভালো একটা কবিরাজের কাছে যাবে এটার সমাধান পাওয়ার জন্য। তো তারা একটা কবিরাজের কাছে গেল। কবিরাজের কাছে যাওয়ার পর বলল যে এই সমস্যা, আমরা এই একটা বিপদে পড়েছি। বলল কি যে তোমরা তো এই পুতুলটাকে নিয়ে এসে অনেক ভুল করেছো। এটা আসলে এমন একটা পুতুল, এটা সাধারণ পুতুল না, স্বাভাবিক পুতুল না এটা। যখন একটা মানুষের উপর কালো জাদু করা হয় তখন এই পুতুলের উপর সূচ ঢুকানো হয় বা আরও অনেক কিছু মানে খাটানো হয় এর উপর আর কি। তখন আমি আর আমার বন্ধু কবিরাজের কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাই যে এরকমটা আবার হয় নাকি। তো আমরা বিশ্বাস করতে চাচ্ছিলাম না তখন, কিন্তু বিশ্বাস না করেও উপায় হচ্ছিল না তখন, কারণ স্বপ্নে যেটা দেখেছি সেটা একটা অশরীরই ছিল। তারপর আমরা কবিরাজকে বললাম যে এটা থেকে বাঁচার কোনো উপায় নাই, আমাদের সাথে যে স্বপ্নে এগুলা দেখায় এটা এখন আমরা কি করব, আমাদের একটা সমাধান নেন। তো হুজুর বললো ঠিক আছে, তোমাদের একটা তাবিজ দিচ্ছি, একটা না দুইজনের তাবিজ দিচ্ছি, তোমরা নিয়ে যাও, আর ঝাড়ফুঁক করে দিচ্ছি, তোমাদের গাটা বন্ধ করে দিচ্ছি, আর এগুলো হবে না ইনশাল্লাহ, তোমরা বাসায় চলে যাও। তো তারপর আমার মামারা বাসায় চলে আসলো। তখন ওই কবিরাজের কাছে ওই পুতুলটা নিয়ে যায়নি। তারপর বাসায় চলে আসার পর তারা আবার রীতিমতো শুয়ে পড়লো ঘুমানোর জন্য। শোয়ার পর সেই রাতটা স্বাভাবিকভাবে ভালোভাবে কাটলো। পরের দিন রাতে আবার সেই একই ঘটনা ঘটতে থাকলো। তখন তারা দিশেহারা হয়ে তারা আবার তাড়াহুড়া করে সেই হুজুরের কাছে গেল। যাওয়ার পর হুজুরকে সব কিছু খুলে বললো। তখন তারা ওই পুতুলটার সাথে নিয়ে গিয়েছিল। যাওয়ার পর বললো কি যে হুজুর এই পুতুলের জন্যই আজকে আমাদের এই সমস্যাটা। পরে হুজুর বললো কি যে এই পুতুলটা তোমরা যে যেখান থেকে নিয়ে আসতো সেইখানে আবার ফেরত দিয়ে আসতে হবে, তা না হলে এই সমাধান সম্ভব না। তো হুজুর বললো যে অনেক জোরাজোরি করে বললো যে হুজুর যেখান থেকে আসছি সেইখানে যাওয়া তো এখন আর সম্ভব হচ্ছে না, যে বিকল্প কোনো পদ্ধতি থাকলে আমাদেরকে বলেন দয়া করে। তো হুজুর বললো কি যে এটা আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না, আমার যে একটা আমি জানা মতো একটা বড় হুজুর আছে তাদের সন্ধান দিচ্ছি, তোমরা তার কাছে গিয়ে তোমাদের সমস্যাগুলো খুলে বলো, সে হয়তো তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা তার কথা মতো সেখানে চলে গেলাম, সেই হুজুরের কাছে চলে গেলাম। যাওয়ার পর সেই হুজুরের সব কিছু খুলে বললাম। হুজুর বলল যে এটা তোমরা ভুল কাজই করেছো, যে এইটা নিয়ে আসার পর থেকে তো এই পুতুলের সাথে যে কালো জাদুটা করা হয়েছে, সেই কালো জাদু যে করেছে সেই জিনকে দিয়ে তোমাদের স্বপ্নে দেখানো হয় যে এই পুতুলটা যেখান থেকে নিয়ে আসছো তোমরা আবার সেইখানে রেখে দিয়ে আসো। তো আমরা বললাম যে হুজুর আমার তো অনেক ভয় পায়, যে রাতের বেলা ঘুমাতেও পারে না, যে মনে হয় কি যে বাসার পাশে বা পাশের রুমে কি যেন ভাঙচুরের শব্দ পাওয়া যাচ্ছে, অনেকটা ভাঙচুরের শব্দ, সেটা শুধু আমিই শুনতে পাই, আমরাই শুনতে পাই, তাছাড়া অন্য কেউ শুনতে পায় না। তারপর এমন মনে হয় যে আমাকে কেউ ফলো করছে, ওয়াশরুমে যেতে পারছি না বা মানে বাইরেও যেতে পারছি না রাতের বেলা, এরকম একটা অবস্থা। তো হুজুর বলল যে এই জিনটাকে সরানো তো অনেকটাই কঠিন ব্যাপার, তো আমাকে কিছুদিন সময় দিতে হবে, কারণ এই কালো জাদুটা করা হয়েছে অন্য একটা মানুষের সাথে, শুধু তোমরা পুতুলটা নিয়ে আসার জন্যই তোমাদেরকে স্বপ্নে এগুলো দেখানো হয়। তো এইসব কথা বলার পর আমরা তখন কবিরাজের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। আসার পর আমি সেই পুতুলটাকে নিয়ে ভাবি যে এখন এই পুতুলটাকে নিয়ে কি করব, কোনো সমাধানই তো পাচ্ছি না। এক পর্যায়ে আমাকে আবার সেই হুজুর ডেকে পাঠালো, বললো কি যে সেই পুতুলটাকে নিয়ে তুমি আমার কাছে আসো। পরে আমি আর আমার বন্ধু সেই পুতুলটাকে নিয়ে আবার সেই হুজুর কাছে গেলাম। যাওয়ার পর হুজুর বললো কি যে এইটা থেকে সমাধান পেতে হলে তোমাকে এই পুতুলটা, সামনে যে আমাবস্যার রাত আছে, আমাবস্যার রাতে এই পুতুলটা তুমি এই একটা নির্জন জায়গা বলতেছি, তুমি ওই জায়গাটা গিয়ে তোমরা এই পুতুলটাকে মানে পুঁতে দিয়ে আসবে, আমি তোমাদের গাটা বন্ধ করে দিচ্ছি, আর কোনো অশুভ কোনো কিছু তোমাদের কাছে ঘেঁচতে পারবে না। তো আমরা হুজুরের কথা মতো সেই অমাবস্যার রাতে ওই নির্জন জায়গাতে গেলাম। যাওয়ার পর ওই পুতুলটাতে সেখানে পুঁতে দিয়ে আসলাম। আসার সময় মানে আসার সময় না, মানে ওইখানে পুতুলটা পোতার সময় আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা আরও ভয়ঙ্কর ছিল, মানে অনেক অশুভ অনেক কিছু আমাদের কাছে ঘেঁচতে চেয়েও ঘেঁচতে পারে নাই, কারণ ওই হুজুর আমাদের গাটা বন্ধ করে দিয়েছিল জন্য আর কোনো কিছু সমস্যা হয় নাই, তাবিজ ছিল এই জন্য আমাদের কোনো সমস্যা হয় নাই। তো একটা পর্যায়ে আমরা অনেক
কষ্ট করে অনেক মানে ভয়াবহতার মধ্যেও পুতুলটাকে সেই জায়গাতে পুঁতে দিয়ে চলে আসে। তো আসার পর আমাদের সাথে আর তেমন কোনো কিছু ঘটে নাই, দিনকাল তখন স্বাভাবিকই চলে যাচ্ছিল। এখন পর্যন্ত আর কোনো সমস্যা আর হয়নি। তো এই ছিল মাহফুজ ভাই আমার ঘটনা। আশা করি এই ঘটনাটি ভালো লাগবে। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন ভয়েস ক্লিপের মাধ্যমে মোহাম্মদ হৃদয়। তো মোহাম্মদ হৃদয়ের কাছ থেকে ঘটনাটি শুনবো। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো সঙ্গে আছেন। আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে চাচ্ছি আপনার সঙ্গে, সেই ঘটনাটি আমার নিজের সঙ্গেই ঘটেছে। এই জন্য বেশি কথা না বলে আগে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ হৃদয়, পাবনা জেলায় গসপুর ইউনিয়নে আমার বাসা। ঘটনাটি ঘটেছে 2015 সালের ওই দিকে। তখন আমার বয়স 17 থেকে 18 বছর। আমি ক্লাস 9-এ কি 10-এ পড়ি যত সম্ভব। আজ থেকে 6 বছর আগের, 7 বছর আগের ঘটনা, তো আমার অত একটা মনে নাই। তখন মাহফুজ ভাই হঠাৎ করে আমার সঙ্গে এমন একটা ঘটনাটা ঘটে যে হঠাৎ করে আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে যায়। এমনভাবে বিয়েটা হয় যে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। কারণ মাহফুজ ভাই আমার নিজের ফুফাতো বোনের সঙ্গে আমার বিয়েটা হয়ে যায় ঠিক 1 বছর কি 1.5 বছর, প্রায় 2 বছর। 2 বছর পরে আমার একটা মেয়ে সন্তান হয়। সন্তান হওয়ার পরে আমার বাসায় থেকে অনেক চাপ পড়ে আমার উপর, কাজের চাপ। যে সংসারে একটা দায়িত্ব আছে না মাহফুজ ভাই, ওই দায়িত্বের একটা চাপ পড়ে আমার সঙ্গে। এই জন্য আর কি আমি পড়াশোনা তো একটা করতে পারি নাই। তখন আমার কাজ করার কাজটা ওরকম জোটে নাই যে কি কাজ করব। আমার কাকা ছিল, কাকা তখন মাছ জাল দিয়ে মাছ ধরার কাজ করতো, বুঝছেন মাহফুজ ভাই। তো তে তখন আমি আমার কাকার সঙ্গে কাজ করতাম মাছ ধরার। আপনি হয়তো জানেন যে পুকুর থেকে যে মাছটা ধরা লাগে, এই মাছটা ধরে রাত 2টা থেকে 3টার ওই দিকে। কারণ ভোরের দিকে মাছ বাজারে নিতে হয়। কারণ সকাল ভোরে যত আগে মাছ নেওয়া যায় তত দাম পাওয়া যায়। এই জন্য আর কি রাত 2টা থেকে 3টার ওইদিকে মাছ ধরা হতো। ঘটনাটি শুরু হচ্ছে এখন। প্রতিদিনের মতোই আমরা আজকেও যত সময় ভাবে সবাই বাসা থেকে বের হই। তো সবাই একসাথে হওয়ার পরে দেখতে পাই আমাদের একজন নেই। একজন বললে ভুল হবে, সে আমার নিজেরই মামা। তখন আমার কাকা বলল, তোর মামার ফোনে ফোন দিচ্ছি, তো ফোন তো ঢোকে না, তুই একটু যায় ডেকে নিয়ে আয়। বলে রাখা ভালো, আমার মামার বাসা বেশি দূর না, প্রায় 3 থেকে 4 মিনিট হাঁটলে বাসা পাওয়া যাবে। কিন্তু আর একটা জিনিস বলে রাখি যে আমার মামার বাসায় যেতে গেলে 2টা পুকুরের মাছ দিয়ে একটা বাঁশঝোর পাড় দিতে হবে। আমি সময় নষ্ট করা বাদ দিয়ে আমি হাঁটা ধরি। তো হাঁটতে হাঁটতে বাঁশঝোর পার করি, পুকুর পার করি, পার করে মামার বাসার সামনে পড়ায় চলে আসি। তো মামার মামার বাড়ির সামনে আর একটা পুকুর আছে। পুকুরে সোজা একটা বাঁধ, বাঁধের সামনে 2টা বড় তাল গাছ আছে, একটা খেজুর গাছ আছে। এইগুলো পার হয়ে মামার বাসায় যেতে হবে। আমি হাঁটতে লাগলাম। বড় 2 যে তাল গাছ আছে না মাহফুজ ভাই, আমার মনে হলো এই 2 তাল গাছ পার হতে না হলে কমপক্ষে আমার 5 মিনিট টাইম লাগলো, বুঝছেন মাহফুজ ভাই। এমন মনে হলো মাহফুজ ভাই আমাকে না হলেও 2 থেকে 3 জন এমন ভাবে ধরে রাখছে যে আমি একটু আগাতে পারছি না। আমার শরীর আস্তে আস্তে ভার হতে লাগলো, আমার মুখ দিয়ে একটা কথা বাড়াচ্ছিল না। তো আমি খুব কষ্টে মাহফুজ ভাই তাল গাছ 2টা পার করছি, কমসে কম 5 মিনিট মাহফুজ ভাই। মামার বাড়ির সামনে যা আমি মামাকে ডাকছি। হঠাৎ মামার গেট খুলে মামার বাসায় যাই। আমি মামাকে অত একটা বুঝতে দেই না মাহফুজ ভাই। আমি শুধু মামার থেকে 1 গ্লাস পানি চাইছি। মামা পানি দিছে, পানিটা খাইছি, মামার সঙ্গে আবার রওনা দিছি। যথাযথ সময়ে আমরা চলে এসেছি। আসার পর আমরা ঠিক টাইম মতো মাছ মারতে চলে গেছি। মাছ মারা শেষে বাসায় এসেছি, তাও কিন্তু মাহফুজ ভাই আমি কাউকে ঘটনাটি কিছুই বলি নাই। তো আর কোনো সমস্যা হয়নি। আমি ভাবছিলাম ঘটনাটি হয়তো এখানে শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনাটি যে এত বড় পর্যায়ে যাবে আমি নিজেও জানতাম না। কারণ আমার আব্বু, আম্মু এবং আমার বউ বলল
আমি নাকি আমার নিজের মেয়ের মুখের ওপর বালিশ দিয়ে আমি নাকি হাসতে হাসতে বলছিলাম যে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচবে না আমার কাছ, সবাইকে মেরে ফেলবো এক এক করে। তখন আমার বউ এবং আব্বু আম্মু মিলে আমার বাচ্চাকে বাঁচায় এবং আমাকে ধাক্কা দেয়। এই সময় আমি পড়ে যাই এবং অজ্ঞান হয়ে যাই। পরে আমার জ্ঞান ফেরার পরে আমাকে এই সব ঘটনা বলে। তারপরে আমার নিজেকেও নিজের বিশ্বাস হচ্ছিল না। এরপর সব কিছু স্বাভাবিকভাবে চলতেছিল। হঠাৎ করে একদিন আমার কাকা আমাকে বাসায় এসে ডাকতে লাগলো যে, এই হৃদয়, তুই মাছ মারতে যাবি না? তখন আমার বউ বলে যে, সে তো চলে গেছে, অনেকক্ষণ আগে বের হয়েছে মাছ মারার জন্য, বলল আমি মাছ মারতে যাব, তো অনেকক্ষণ আগে বের হয়েছে। তখন আমার কাকা বলল যে, কই, ও তো বের হয়েছে, এখনো তো আসে নাই। তখন আমার বউ বলল যে, হয়তো বাথরুমে গেছে, আমি দেখে পাঠা দিচ্ছি, আপনি যান। অনেকক্ষণ হওয়ার পরে আমি যেহেতু যাই নাই, তো আমার কাকা তারা চলে গেছে, সবাই চলে গেছে মাছ মারতে। যে পজেটে মাছ মারবে, মানে পুকুর, আমাদের চলিত বাজারে যেটা পুকুর বলে, মাছ মারবে ওখানে সবাই গেছে। যাওয়ার পরে দেখে নাকি আমার কাকা আমি ওই পজেটে আগের থেকে গেছি। যাওয়ার পরে নাকি ওই পুকুরে নেমে আগের থেকে আমি হাত দিয়ে মাছ ধরছি, আর বেলে কাঁচা মাছ অবাই বেলে আমি চাবা চাবা খাচ্ছি। এই ঘটনা তখন সবাই দেখে অবাক হয়ে যায়। তখন আমার কাকা আমাকে ডাকে আর বলে, এই হৃদয়, তুই ওইখানে কি করিস, আর ওই কাঁচা মাছ তুই খাচ্ছিস কেন? তখন আমি নাকি হাসতে হাসতে বলেছি যে সবাইকে মেরে ফেলবো, কেউ বাঁচবে না, একে একে সবাইকে মেরে ফেলবো। বলার সঙ্গে সঙ্গে আমি নাকি ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছি। তখন এই ঘটনা হওয়ার পরে আমার কাকারা সবাই মিলে আমাকে বাসায় নিয়ে আসে এবং সেই দিনে আর মাছ মারে না ঘটনাটি ঘটার পরে। তারপর বাসায় আসার পর আমার জ্ঞান ফেরার পরে আমি এইসব ঘটনা শুনি। শোনার পর আমি তো অবাক হয়ে যাই, আর আমি কথাগুলো কেমন যেন নিতে পারছিলাম না, এগুলো আমার বিশ্বাস হচ্ছিল না। এইসব ঘটনা দেখে আমার আম্মু আমাকে বলল, তোকে নিয়ে আমি কবিরাজ বাড়ি যাব। আমাকে নিয়ে আমার আম্মু কবিরাজ বাড়ি নিয়ে যায়। আর কবিরাজ আমাকে দেখিয়ে আগের থেকেই বলল, আমাকে ডাক দিয়ে বলল, তুমি এইদিকে আসো। আর আমার আম্মুকে বলল, আপনি ওইখানেই থাকেন। আমি যাওয়ার পরে আমার আর মনে নাই যে আমার সঙ্গে কি করছে এবং কি ঘটছে। তারপর আর কি জ্ঞান ফেরার পরে আমি দেখি আমি আমার বাসায়, নিজের বাসায়। তো আমার আম্মুকে বললাম, আমি না তো কবিরাজ বাড়ি ছিলাম, তো আমি আমার বাসায় কিভাবে আসলাম? তো আমার আম্মু আমাকে বলল যে কবিরাজ বাড়ি নিয়ে যাওয়ার পর কবিরাজ তোকে চিকিৎসা করছে, তুই ঠিক হয়ে গেছিস। তখন আমি আমার আম্মুকে জিজ্ঞেস করি যে, কবিরাজ তোমাকে কি বলছে, যে আমার কি হয়েছিল, আমাকে একটু বলো। তখন আম্মু বলল, আমার নিজের কানে বিশ্বাস হচ্ছিল না। আমি নাকি আমার মামাকে ডাকতে গেছিলাম, তখন ওই দুইটা তাল গাছ, ওই তাল গাছে খারাপ দুইটা জিন থাকে, ওই জিন দুইটা নাকি আমার শরীরের মধ্যে ছিল এবং ওই দুইটা জিন অনেকদিন কারো শরীর দখল করতে পারছিল না। তোর শরীর দখল করার পর কবিরাজ বলল যে অনেক খারাপ কিছু করতে চাচ্ছিল ওরা, আল্লাহর রহমতে কিছু করতে পারে নাই। তো মাহফুজ ভাই, এই ছিল আমার ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।